মন্ত্রী মশাইয়ের জয় হোক। মন্ত্রী মশাই কি বাড়িতে আছেন? দয়া করে একটিবার বাইরে আসুন। কি হবে সেটা তো আর এখানে বসে বুঝতে পারবে না, তাড়াতাড়ি রাজবাড়িতে গিয়ে দেখো। বুঝলে দাদা, বউয়ের সাথে সিদ্ধান্ত নিয়েছি এই রাজ্যে আজ এক মুহূর্ত থাকবো না। কি রে বিশু, যজ্ঞে আহুতি দেওয়ার কথা ভুলে যাসনি তো? তুই শুধু আমার কথা মতো একটা কিশোরী মেয়েকে অমাবস্যা রাতে আহুতি দেওয়ার জন্য এখানে নিয়ে আসবি। তার মানে মন্ত্রী মশাই মহারাজের আদেশ অমান্য করে সেনাদেরকে এই কাজ করতে নিষেধ করছে? কি হলো বিশু, রাত নেমে এসেছে, তোর কি সে খেয়াল আছে? হাতে কিন্তু আর মাত্র 3 দিন সময় আছে। ওই অবশ্যই বা বিপদ সেনাদের হাতে ধরে পড়ে যাবে। আমি এমন ব্যবস্থা করেছি যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। হায় হায় হায়, আমাদের কি সর্বনাশ হয়ে গেল। মন্ত্রী, এসব আমি কি শুনছি? কতদিন আমি তোমাকে আদেশ করেছিলাম, তার মানে তুমি আমার আদেশ অমান্য করেছো? মন্ত্রী, সত্যি করে বলো, দাসী রেখা যা বলছে এগুলো কি সত্যি তুমি করেছো? আমাকে অমৃত গোলাপের সন্ধানে যেতে হবে। কি ওই অমাবস্যা রাতেই মেয়েটাকে তুলে নিয়ে আসবে। এদিকে রাত হতেই তান্ত্রিক যজ্ঞের কাজ শেষ করে উঠে পড়ে। তার শিষ্য বিশু তার সামনে দাঁড়ায়। কি হলো বিশু, রাত নেমে এসেছে, তোর কি সে খেয়াল আছে? হ্যাঁ গুরুদেব, আপনার কথা মতো আমি সব খেয়াল করে রেখেছি। যখন চারিদিকে অন্ধকার নেমে এসেছে তখন ওই ডাইনিকে মুক্ত করে দে। এখনো যে 1000 মানুষের রক্ত পূরণ করা বাকি। ঠিক আছে গুরুদেব, আমি এক্ষুনি ওই ডাইনিকে মুক্ত করছি। আর হ্যাঁ, তুই এখন থেকে খোঁজ লাগাতে শুরু কর, কোথায় ওই কিশোরী মেয়ে পাওয়া যায়। হাতে কিন্তু আর মাত্র 3 দিন সময় আছে। সে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না গুরুদেব, এর মধ্যেই আমি খোঁজ শুরু করে দিয়েছি। 3 দিন পর অমাবস্যা রাতে আপনি অবশ্যই একটি কিশোরী মেয়েকে যজ্ঞে আহুতি দেওয়ার জন্য পাবেন। ঠিক আছে, এখন তাহলে যা, কাজ শুরু কর। তান্ত্রিকের পোষা ওই ডাইনি দিনের বেলা তান্ত্রিকের কাছে বন্দি থাকে। সন্ধ্যাবেলা যজ্ঞ শেষ করে তান্ত্রিকের আদেশ মতো বিশু প্রতি রাতে ওই ডাইনিকে মুক্ত করে দেয়। আর ওই ডাইনি এক অতৃপ্ত রক্তের নেশায় ছুটে চলে যায় রাজ্যের ভিতর। এদিকে অনেক রাত পর্যন্ত রাজপ্রাসাদের বারান্দায় বসে আছেন। মহারাজ, অনেক রাত হয়ে গেছে, আপনি এখন এখানে বসে আছেন, ঘুমাতে যাবেন না? কি করবো রানী, আমার যে ঘুম আসছে না। মহারাজ, এবারে অন্তত আপনি দুশ্চিন্তা করবেন না। আপনি তো মন্ত্রীকে দিয়ে রাজ্যে সেনা পাহারা বসিয়েছেন, দেখবেন কাল সকালে সেনারা একটা না একটা খবর নিশ্চয়ই নিয়ে আসবে। জানি না রানী, আমার কেন জানি না মনটা বড্ড কু ডাকছে। মনে হচ্ছে এই বিপদের সাথে আমরা লড়াই করতে পারবো না। এটা আপনার মনের ভুল মহারাজ, এমন কিছুই হবে না। দেখবেন আমরা ঠিক এই বিপদ কাটিয়ে উঠতে পারবো। তাই যেন হয় রানী, সৃষ্টিকর্তার কাছে শুধু এই একটা প্রার্থনাই করি। দেখবেন আমার কথাই সত্যি হবে, সৃষ্টিকর্তা আমাদের রাজ্যের উপর থেকে সব বিপদ দূর করে দেবেন। চলুন, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমোতে যাবেন, চলুন। রানীর কথা মতো রাজা তার সাথে ঘুমাতে চলে যায়। এদিকে অনেক রাত্রে মন্ত্রী বাড়িতে ফিরে আসে। মালতী দরজা খুলতেই মন্ত্রী ঘরে ঢুকে পড়ে। বেশ একটু রাগ হয়ে মালতী ঘরের দরজা বন্ধ করে বলে, তুমি সেই কখন বাড়ি থেকে বের হলে, আর এই বুঝি তোমার আসার সময় হলো? আমি কি এমনি এমনি এতক্ষণ বাড়ির বাইরে ছিলাম? তোমার কথাই সত্যি, মহারাজ আদেশ করেছেন যেন সেনারা আজকে রাত্রে রাজ্যের প্রতিটা বাড়ির বাইরে পাহারায় থাকে। কি বলছো তুমি এসব? মহারাজ এমন একটা আদেশ দিয়েছেন? হ্যাঁ, আমাকে ডেকে পাঠিয়ে আদেশ শুনিয়ে দিলেন। তারপর তুমি কি করলে? মহারাজের আদেশ পালন করলে বুঝি? তুমি কি ভেবেছো মহারাজ যা বলবেন আমি অমনি তাই করে ফেলবো? রাজার কথা মতো পাহারায় বসালেও তো ওই অপশক্তি বা বিপদ সেনাদের হাতে ধরে পড়ে যাবে, আর পরদিনই রাজাই রাজ্যের উপর থেকে বিপদ দূর করার ব্যবস্থা নেবেন। তাহলে তো আমার ইচ্ছার পূরণ হলো না। তাহলে তুমি কি করলে? মহারাজের আদেশ পালন না করলে তো আরো বড় সমস্যা হয়ে যাবে। তুমি আমাকে এখনো চিনতে পারোনি মালতী। আমি এমন ব্যবস্থা করেছি যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে। আমি কিন্তু তোমার কথা কিছুই বুঝতে পারছি না, তুমি কি করেছো বলো তো একটু?
আমি রাজবাড়ি থেকে মহারাজের আদেশ মতো সেনাদেরকে নিয়ে রাজ্যের ভিতরে এসেছি ঠিকই, কিন্তু একজন সেনাও রাতের বেলা পাহারায় বসবে না। আমার কথা মতো তারা রাজ্যের বাইরে গিয়ে রাত কাটাবে, আর কালকে সকালে রাজবাড়িতে ফিরে গেলে আমি যা বলার মহারাজকে বুঝিয়ে বলবো। বেশ ভালো বুদ্ধি করেছো তো তুমি। এই ভয়াবহ বিপদের কথা কেউ জানতে পারবে না, আবার মহারাজের আদেশও পালন করা হয়ে যাবে। হ্যাঁ, একদম ঠিক ধরেছ। এবারে আরামে রাতটা কাটিয়ে দিতে হবে, যা হবে তা কাল সকালে দেখা যাবে। পরদিন সকালে রাজ্যের ভেতর ভীষণ হুলুস্থুলু কাণ্ড হয়। রাজ্যের লোকেরা এদিক ওদিক ছোটোছুটি করতে থাকে। গোটা রাজ্য একটা মৃত্যুপুরীতে রূপ নেয়। হায় হায় হায়, আমাদের কি সর্বনাশ হয়ে গেল! ভেবেছিলাম আজকে পরিবার নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব, কিন্তু এই ভয়াবহ বিপদ আমার স্ত্রী সন্তানদেরকে কেড়ে নিয়ে গেল। শান্ত হও ভাই, শান্ত হও। এখন আর কান্না করে কি হবে? এক এক করে আমাদের সবাইকে এই বিপদের হাতেই মরতে হবে। আমরা কেউ পালিয়ে বাঁচতে পারবো না। হে সৃষ্টিকর্তা, তুমি কি আমাদের এই বিপদ দেখছো না? আর কত মানুষের প্রাণ গেলে তুমি আমাদের দিকে মুখ তুলে তাকাবে? আমি বলেছি চলো আমরা আজকে সবাই গিয়ে মহারাজের কাছে বিষয়টা বলি। এভাবে আর বসে থাকা চলে না। হ্যাঁ, চলো 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 দাদা, এবারে এবারে হয় এসপার নয় ওসপার, কিছু একটা করতেই হবে। সবাইকে নিয়ে চলো মহারাজ চন্দ্রকান্তের কাছে। যেমন বলা তেমন কাজ। ওরা দুজন রাজ্যের আরো কিছু লোক জোগাড় করে মহারাজ চন্দ্রকান্তের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা করলো। এদিকে সকাল হতেই মন্ত্রী সেনাদেরকে নিয়ে রাজবাড়িতে আসে। রাজদরবারে রাজা চন্দ্রকান্ত মন্ত্রীর অপেক্ষা করছিলেন। মন্ত্রী দরবারে ঢোকার সাথে সাথে রাজা চন্দ্রকান্ত উদ্গ্রীব হয়ে ওঠেন। মন্ত্রী, সকাল থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। বলো, সারা রাত পাহারা দিয়ে সেনারা এই বিপদের কোনো হদিশ করতে পারলো? না মহারাজ, গত রাতে পাহারা দিয়েও কোনো বিপদ দেখতে পাইনি। কিন্তু সেটা কি করে হয় মন্ত্রী? রাজ্যের ওপর প্রতি রাতে বিপদ নেমে আসে, আর সেনারা পাহারায় বসেও তা দেখতে পায় না কেন? মহারাজ, আপনি বৃথায় এত চিন্তা করছেন। আমি যতদূর জানি আজকে তো রাজ্যে সবকিছু একদম ঠিকঠাক আছে, কোথাও কোনো বিপদ হয়েছে বলে তো আমি শুনতে পাইনি। ঠিক এই সময় রাজ্যের বেশ কিছু লোক এসে রাজদরবারে ঢুকে পড়ে। তাদেরকে দেখেই মন্ত্রী কিছু একটা আঁচ করতে পারে। তোমরা সকাল সকাল দল বেঁধে আমার কাছে এসেছো কেন? কি হয়েছে তোমাদের? মহারাজ, আমাদেরকে বিপদ থেকে বাঁচান। আমরা যা সহ্য করতে পারছি না। এক এক করে প্রতিদিন আমরা আমাদের প্রিয়জনকে হারিয়ে ফেলছি। হ্যাঁ, এই কষ্ট সহ্য করা থেকে আমাদের মৃত্যুদণ্ড দিয়ে দিন মহারাজ। কি বলছো তোমরা এসব? মন্ত্রী তো বললো আজকে রাজ্যের ওপর কোনো বিপদ আসেনি। মহারাজ, এ যাবৎ যত বিপদ এসেছে তার থেকেও বড় বিপদ আজকে হয়েছে। আজ এক রাতে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। কিন্তু এটা কি করে সম্ভব? গত রাতে রাজবাড়ির সমস্ত সেনা তো রাজ্যের প্রতিটা ঘরের বাইরে পাহারায় বসেছিল। তাদের চোখ ফাঁকি দিয়েও কি এই বিপদ হানা দিতে পারে? এই মহারাজ, গত রাতে আমাদের বাড়িতে কোনো পাহারা তো বসানো হয়নি। শুধু আমাদের বাড়িতে না, বরং গোটা রাজ্যের কোথাও আমি কোনো পাহারা দেখতে পাইনি। মন্ত্রী, এসব আমি কি শুনছি? গতদিন আমি তোমাকে আদেশ করেছিলাম, তার মানে তুমি আমার আদেশ অমান্য করেছো? না মানে মহারাজ। ঠিক এমন সময় ব্যস্ত পায়ে রাজদরবারে এসে ঢুকে পড়ে রাজবাড়ির দাসী রেখা। সে সোজা মহারাজের সামনে দাঁড়িয়ে বলতে থাকে, ক্ষমা করবেন মহারাজ, আপনার সামনে এভাবে আসাটা হয়তো আমার উচিত হয়নি, কিন্তু আমি আপনাকে জরুরি কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো দাসী, কি হয়েছে? রাজবাড়ির সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ মহারাজ, রাজবাড়ির সবকিছু তো ঠিক আছে, কিন্তু গতদিন সন্ধ্যায় আমি একটা ঘটনা দেখতে পাই। মন্ত্রীমশাই সেনাদের সাথে কথা বলছিলেন যেন তারা আপনার আদেশ মেনে রাজ্যে পাহারা না দেয়। বলতে পারেন সেনাদের উপর রীতিমতো হুমকি দিচ্ছিলেন মন্ত্রীমশাই, আর এই কারণেই ভয়ে সেনারা রাজ্যে পাহারা বসেনি। মন্ত্রী, সত্যি করে বলো, দাসী রেখা যা বলছে এগুলো কি সত্যি তুমি করেছো? মহারাজের ধমকে মন্ত্রী ভয়ে কাঁপতে থাকে। মহারাজের এই প্রশ্নের উত্তর সে কিভাবে দেবে কিছুই বুঝে উঠতে পারছে না। হঠাৎ তার মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। মহারাজ, আমি স্বীকার করছি এই সব কিছুর জন্য আমি দায়ী, কিন্তু কেন আমি গত রাতে সেনাদেরকে রাজ্যে পাহারায় বসতে বারণ করেছি সেটা নিশ্চয়ই এই দাসী আপনাকে বলবে না। দাসীর কাছ থেকে শোনার দরকার নেই।
আমি তোমার মুখ থেকে শুনতে চাই, কেন তুমি আমার সেনাদেরকে আদেশ পালনে বাধা দিয়েছো? মহারাজ, শুধুমাত্র আমাদের রাজ্যকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য আমি এক সাধু বাবার দ্বারস্থ হয়েছিলাম। তিনি আমাকে এক উপায় বলে দিয়েছেন, একমাত্র সেই উপায় দ্বারা এই রাজ্য থেকে সমস্ত বিপদ দূর করা সম্ভব। বলো তাহলে শুনি, কি সেই উপায় যার মাধ্যমে আমি রাজ্যের মানুষদেরকে বিপদ থেকে দূর করতে পারি? আপনাকে অমৃত গোলাপের সন্ধানে যেতে হবে। সেই গোলাপ নিয়ে এসে রাজপ্রাসাদের সামনে মহাযজ্ঞে বসতে হবে। সঠিকভাবে ওই যজ্ঞ সম্পন্ন করতে পারলেই এই বিপদ থেকে আমাদের রাজ্যের মুক্তি হবে। অন্যথায় এই বিপদের সামনে যারাই দাঁড়াক না কেন, তারাই ধ্বংস হয়ে যাবে। আমি চাইনি যে আমার রাজ্যের সেনারা এইভাবে এক রাতেই ভয়াবহ বিপদে শেষ হয়ে যাক। এখন এই কাজে যদি আপনি মনে করেন যে আমি ভুল করেছি, তাহলে আপনি আমাকে শাস্তি দিতে পারেন মহারাজ। না মন্ত্রী, এই কাজ তুমি একদমই ভুল করনি, বরং আমাদের রাজ্যের ওপর থেকে বিপদ মুক্তির একটা পথ তুমি বের করেছো। যত দ্রুত সম্ভব আমি ওই অমৃত গোলাপের সন্ধানে বের হব। মহারাজ, এখন তাহলে আমাদের কি হবে? এভাবে আর কিছুদিন গেলে তো রাজ্য পুরো লোকশূন্য হয়ে যাবে। তোমরা সবাই ধৈর্য ধরো, আমাকে আর কয়েকটা দিন সময় দাও। যে করে হোক আমি তোমাদের উপর থেকে এই বিপদ দূর করে দেব। শুধু এই কয়টা দিন এই বিপদ থেকে নিজেদের রক্ষা করতে হবে। আপনি আমাদের জন্য এত কিছু করছেন মহারাজ, আমরা অবশ্যই আপনার জন্য এই কটা দিন ধৈর্য ধরতে পারবো। তাহলে এখন যে যার বাড়িতে ফিরে যাও, আর রাজ্যের সবাইকে ধৈর্য ধরে সাবধানে থাকতে বলো। দেখবেন নিশ্চয় একদিন আমরা আবার সুখের রাজ্য ফিরে পাবো। রাজা চন্দ্রকান্তের কথায় আশ্বস্ত হয়ে লোকেরা রাজদরবারে চলে যায়। এদিকে সকালবেলা তান্ত্রিক যজ্ঞের ব্যবস্থা করছিল। ঠিক এই সময় বিশু ছুটতে ছুটতে তার পাশে এসে দাঁড়ায়। গুরুদেব, আপনার জন্য এক দারুণ খবর নিয়ে এসেছি। এত ভনিতা না করে তাড়াতাড়ি বলে ফেল তো দেখি, কি খবর নিয়ে এসেছিস? গত রাতে এই রাজ্যের ভিতরে আমি এক কিশোরী মেয়ের খোঁজ পেয়েছি। বলতে পারেন একেবারে আপনার যজ্ঞের জন্য উপযুক্ত। কি বলছিস রে? এ তো দারুণ খবর। মেয়েটাকে সাথে করে নিয়ে এলি না কেন? গুরুদেব, এত আগে মেয়েটাকে নিয়ে এলে তো সমস্যা হতে পারে। নিয়ে আসলেই লোকেরা ওকে খোঁজাখুঁজি করবে। তার থেকে ওই অমাবস্যা রাতেই মেয়েটাকে তুলে নিয়ে আসবো, যাতে কেউ খোঁজাখুঁজি করার আগেই আমরা কাজটা সেরে ফেলতে পারি। বাহ বিশ্ববা, তোর বুদ্ধি তো দেখছি দিনে দিনে বেশ ভালো চকচকে হয়ে উঠেছে। তাই হবে, তোর কথা মতো ওই মেয়েটাকে অমাবস্যা রাতেই নিয়ে আসা হবে। এত বছরের সাধনায় আমি কোনো ঝুঁকি রাখতে চাই না। কি হতে যাচ্ছে এরপর? তান্ত্রিকের কথা মতো বিশুকে ওই মেয়েটাকে তুলে নিয়ে আসতে পারবে? অন্যদিকে মন্ত্রী বলা সেই অমৃত গোলাপের কথা শুনে মহারাজ চন্দ্রকান্তই বা কি করতে যাচ্ছেন? এই সকল প্রশ্নের সকল উত্তর জানা যাবে পরবর্তী পর্বে। আগামী পর্ব সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমাদের গল্পটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।